জি 24 ঘন্টায় বাংলা 5 নিয়ে আমি সব্যস আছি আপনাদের সঙ্গে। কাল সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের খুন ধর্ষণ মামলার শুনানি। সিবিআই কি রিপোর্ট জমা দেয় তার দিকে তাকিয়ে গোটা দেশ হাজারো প্রশ্ন উত্তর মিলবে। কালকের অপেক্ষায় আজ রাত জাগবে গোটা বাংলা। আবার একটা রাত দখলের পথে রাজ্য। মোমবাতি প্রদীপের আলোয় অন্ধকার দূর করার প্রতিজ্ঞা নিয়ে আজ রাত জাগবে শহর, মফস্বল, গ্রাম। আজ দিনভর মিছিল, বিক্ষোভ। চিকিৎসা জগতের রন্ধ্রে রন্ধ্রে কি পরিমাণ দুর্নীতির পুঁজ রক্ত জমে গিয়েছে তা খালি চোখে দেখা যাচ্ছে। এবার চোখে আঙুল দিয়ে তা আজ আরও একবার দেখিয়ে দিচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়ারা। দুর্নীতি, খারাপ রাজনীতির এই অভ্যেসের প্রতিবাদেই আজ ফের রাত দখল। পথে নামবেন নির্যাতিতার বাবা মাও। স্টুডিওতে আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আলাপ করে দিই। আমাদের সঙ্গে তৃণমূলের শশী পাজা রয়েছেন, বিজেপির শতরূপা রয়েছেন, কংগ্রেসের শক্তি মৈত্র এবং সিপিআইএম এর শুভজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে থাকবেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। আমি শুরুতে শতরূপাদির কাছে আসব, তবে তার আগে কুণাল ঘোষের একটা বক্তব্য শোনাবো, তারপরে আসি। বেশ কিছু প্রশ্ন রেখেছেন কুণাল ঘোষ। সিবিআই আগামীকাল অর্থাৎ 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে জানাক, এক, কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে, সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল। পয়েন্ট নাম্বার 2, এই ঘটনা ধর্ষণ এবং খুন এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুৎসিত ঘটনা, নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। পয়েন্ট নাম্বার 3, যদি সিবিআই কোর্টে বলে যে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে বলে আমরা তদন্ত এগোতে পারছি না, সেক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে যে কেন তারা এই কথা বলছে। এবং 4, যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না, তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে। জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনায়েড। অধীর চৌধুরীর কিছু বক্তব্য রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে সেই বক্তব্য তিনি পাঠাচ্ছেন, যেখানে সিপি ডিজিপির ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান তিনি সেখানে কি করে গেলেন, মালদা মেডিকেল কলেজের ফিজিশিয়ান রুলিং পার্টির ক্লোজ সেখানে কি করে গেলেন, বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ফরেন্সিক ডিপার্টমেন্টের তিনি কি করে, এই ধরনের একগুচ্ছ প্রশ্ন তুলেছেন। শতরূপাদি, আমার প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস কারণ নয়, সাধারণ মানুষেরও। একদম এই প্রশ্নের উত্তর সিবিআই যদি দিতে না পারে, তাহলে কিন্তু কোথাও গিয়ে যেরকমভাবে সিবিআই এর অপব্যবহারের অভিযোগে আপনাদের বিরুদ্ধে বিরোধীরা তোপ দাগছিল, সেই তোপ তো দাগবেই। সাধারণ মানুষও কোথাও গিয়ে এই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা বা তার সমস্ত কিছু নিয়ে একটা প্রশ্ন উঠে যাবে নাকি? প্রথমত সব্যসাচী, আমি ভীষণ কনফিউজড হয়ে গেলাম। তার কারণ তুমি যে শোটা শুরুই করলে এমন একজনের বক্তব্য দিয়ে, যিনি কখন যে তৃণমূলের ফরে বলেন, কখন যে তৃণমূলের এগেনস্টে বলেন, সেটা খুব রিলেটিভ টাইম ডিপেন্ড। উনি যখন পুলিশের ইরেলেভেন্ট বলে মনে হচ্ছে কি আপনার? প্রথম কয়েকটা প্রশ্ন তো ডেফিনেটলি ইরেলেভেন্ট। আমি বলছি, এক সেকেন্ড আমি বলছি যে প্রথমত কুণাল ঘোষের ব্যাকগ্রাউন্ডটাই হয়ে গেছে এমন, পুলিশ গাড়িতে যখন উনি ওঠেন তখন উনি মমতা ব্যানার্জির বিরোধিতা করেন, নেবেই যখন জেল থেকে ছাড়া পান তখন এমন প্রশংসা করেন, ওনাকে একেবারে স্পোকসপারসন বানিয়ে দেয়। আমি কুণাল ঘোষকে কেন কুণাল ঘোষকে নিয়ে শো করি না, আমাকে তো শেষ করতে দিতে হবে। করছি না আমি প্রশ্ন তুলছি। তুমি যদি শুরুই করো তো সেখানে আমি বলছি আমাকে একটু সময় দাও। কারণ আমি কেন এই কথাটা বলছি সেটাও তো তোমাকে বুঝতে হবে। কারণ যে প্রথম 2-3টে প্রশ্ন কুণাল ঘোষ করলেন, সেটা তো প্রথম পুলিশকে জিজ্ঞেস করা উচিত ছিল, প্রথম তার পার্টিকে জিজ্ঞেস করা উচিত ছিল, তারপর তো সিবিআই কেম অন টু দ্য সিন। আমি জাস্ট একটা কথা বলতে চাই, আমরা যেরকম তোমরা কনসার্ন, প্রত্যেকটা পার্টি কনসার্ন, আমি বলবো সারা দেশ জুড়ে, পশ্চিমবঙ্গ আর সমুদ্র হিমাচলের সমস্ত মানুষ
বিভিন্ন রকমভাবে রাস্তায় নেমেছে, ওনাদের একটাই প্রশ্ন যে ওনাদের বিচার চাই। তো আমরাও বিজেপির তরফ থেকে এটাই বলতে পারি যে আমরাও আশা করছি যেভাবে প্রমাণ লোপাট হয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে উই রিয়েলি সিনসিয়ারলি হোপ যে সিবিআই একটা সলিড কিছু উত্তর দিতে পারে। মানে ফরেন্সিক এভিডেন্স লোপাট হয়ে গেছে, কিন্তু যেভাবে ওরা সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করছে, সেটা অবশ্য ফাইন্যান্সিয়াল ডিসক্রিপেন্সির জন্য অ্যারেস্ট করেছে, কিন্তু যেভাবে দুর্নীতির জন্য মানে খুব সভ্যভাবে বলার চেষ্টা করলাম, কিন্তু সেটা সেই পরিপ্রেক্ষিতে যে এই এতগুলো লোককে কোয়েশ্চেনিং করা হয়েছে, ওরা যে সঞ্জয় রায়ের যেখানে থাকে পুলিশ কোয়ার্টারে থাকে, আই হোপ সাম কাইন্ড অফ এভিডেন্স। আমাকে 2 মিনিটের মধ্যে একটা বিরতি নিতে হবে, খুব সংক্ষেপে শশীদির কাছে আসব। এই যে প্রশ্নগুলো শশীদি, এগুলো কিন্তু শাসক হিসেবে, শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের দিকেও ওঠে, কারণ পুলিশ কমিশনার, ডিজিপির ভূমিকা এবং যে নামগুলো অধীর চৌধুরী করেছেন তাদের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন ওঠে, সেই দায় কিন্তু শাসক দল অগ্রাহ্য করতে পারে না। আমি প্রথমতই বলি যে আমরা প্রত্যেকেই তো কালকে 5ই সেপ্টেম্বর, কালকে যে সিউমোটো সুপ্রিম কোর্ট কগনিসেন্স নিয়ে 22 তারিখে যে কেসটা শুনানি হয়েছিল, এবং দুপক্ষ যেহেতু সিউমোটো নিয়েছে, দুপক্ষ রাজ্য সরকার, সিবিআই গতি প্রকৃতি কি তোমার ইনকোয়ারি, আর রাজ্য সরকার কলকাতা পুলিশের ভূমিকা ইত্যাদি নিয়ে 14 তারিখের ঘটনা নিয়ে তোমাদের কি বক্তব্য সবটা সেদিনকে এবং আগামীকাল সেটা শুনবে। ইতিমধ্যে ওই 22 তারিখ থেকে কালকে যে 5ই সেপ্টেম্বর সিবিআই আরও অনেকটা সময় পেয়েছে, আপনারা সকলেই জানেন 13 তারিখে সিবিআইয়ের হাতে দেয়া হয়ে গেছে। সুতরাং এই প্রশ্নগুলো তো রেলেভেন্ট থাকবেই, কারণ যদি আপনি প্রমাণ লোপাট হয়েছে কি হয়নি, আপনি আমি এই প্যানেলে যারা আছেন কেউ কিন্তু এটা নিয়ে বলা উচিত নয়। এখানে সিবিআই তদবির করছে, তার আগে 3 দিন কলকাতা পুলিশের হাতে যে কেসটা ছিল তারপর সিবিআই হাতে চলে যায় কলকাতা হাইকোর্ট নির্দেশ অনুসারে। আমরা জানি প্রথম 19 ঘন্টাতে সঞ্জয় রায় বলে একজন আছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি শশীদি, আপনাকে আটকাচ্ছি কারণ আমাদের বিরতির সময় হয়ে গিয়েছে, আর এই গ্রেফতারি এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। আমি আপনার কাছেই ফিরবো এর উত্তর নিয়ে, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমরা যখন এই নিয়ে আলোচনা করছি, একটা খবর আসছে, সেই খবর একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেয়। আরজি কর কাণ্ডের মধ্যেই বেলঘরিয়ায় নিগৃহীত কিশোরী, বেলঘরিয়া প্রফুল্লনগরে কিশোরীকে এলো পাথারি কোপ, মায়ের সামনেই ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ কিশোরের। কেন এই ঘটনা? বরুণ রয়েছেন আমাদের সঙ্গে, বরুণ। কিন্তু এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। কি কারণে এই যে এই ছাত্র, অর্থাৎ 11 ক্লাসের ছাত্র, সেই কিশোর, সে কিন্তু এই কিশোরীকে একেবারে কিন্তু তার মার সঙ্গে স্কুল থেকে ফিরছিল, সেই সময় তাকে কিন্তু এলোপ মারে এবং একেবারেই ভর দুপুরে জনবসতিপূর্ণ এলাকায় কিন্তু তার মায়ের হাত ধরে যখন আসছে, সেই সময় এলো পাতাড়ি তাকে কোপ মারা হয়। তার অবস্থা আশঙ্কাজনক, তাকে নিয়ে যাওয়া হয় বেলঘরিয়া একটি বেসরকারি নার্সিংহোমে। পাশাপাশি বলে রাখি, এই যে 11 বছর ছেলে, সে কিন্তু এই প্রফুল্লনগর অঞ্চলে ভাড়া থাকেন, তাকে কিন্তু এলাকার বাসিন্দারা ধরে ফেলে এবং তাকেও কিন্তু বেধড়ক মারধর করে এলাকার বাসিন্দারা। এই মুহূর্তে বেলঘরিয়া থানার পুলিশও কিন্তু তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। কিন্তু কি কারণে একেবারে এই ধরনের ঘটনা ঘটালো এই কিশোর, সেটা নিয়েই কিন্তু এখনো তদন্ত করছে বেলঘরিয়া থানার পুলিশ। এবং ওই যে কিশোর, তার বাবা মাকেও জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসা হচ্ছে এবং সেই কিশোরের প্রাথমিক চিকিৎসার জন্য তাকে বড়নগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা কিন্তু একেবারেই এই যে কিশোরী, সে কিন্তু মায়ের হাত ধরে স্কুল থেকে ফিরছিল, সেই সময় আচমকা একদম অস্ত্র বার করে এবং মায়ের সামনেই তাকে কিন্তু একেবারেই এলো পাথারি কোপ মারতে আরম্ভ করে। তার মাথায়, ঘাড়ে, বিভিন্ন জায়গায় কিন্তু এই কোপের দাগ লাগে, সেই ধারালো অস্ত্রের দাগ লাগে এবং সে লুটিয়ে পড়ে রাস্তায়। এরপরে এলাকায় প্রচুর মানুষ কিন্তু ছুটে আসে এবং ওই কিশোরকে ধরে ফেলে, তাকে মারধর করে। সে কিন্তু 11 ক্লাসের ছাত্র, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিছুদিন আগেই এই প্রফুল্লনগর অঞ্চলে কিন্তু সে ভাড়া নিয়ে এসেছিল, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ বরুণ। আমি শশীদিকে আটকেছিলাম। শশীদি, না আপনি বলুন। আমাদের বক্তব্য এটাই যে তখন প্রথম 3 দিনেতে কলকাতার পুলিশ যে অ্যারেস্টটা করেছিল, সে এখন পুলিশ কাস্টাডি আগে, তারপর জেল কাস্টাডিটি রয়েছে
এবং ইতিমধ্যে প্রাক্তন অধ্যক্ষ তারও অ্যারেস্ট হয়েছে এবং সেই সমস্ত চলছে। আপনি জানেন সিবিআই দুটো টিম আছে, একদিকে যেমন এই কেসটা যে মৃত্যু, মর্মান্তিক মৃত্যু, আমরা নিজেরা অত্যন্ত শোকাহত এবং খুব কষ্টেই আমরা রয়েছি, এবং আগামীকাল সুপ্রিম কোর্টের হিয়ারিংটাও খুব ইম্পর্টেন্ট যে সিবিআই তারপরে কি করেছে। তার সাথে সাথে সিবিআইয়ের আরেকটি দলও যে আর্থিক দুর্নীতি ইত্যাদি বিষয়টা রয়েছে সেটা নিয়েও একটা টিম গঠিত হয়েছে, যেটা নিয়ে প্রাক্তন অধ্যক্ষকে করছে এবং ইতিমধ্যে যারা যারা আছেন তার সঙ্গে এই সমস্তটা প্যারালালি চলছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার তখন বলেছিলেন যে কলকাতা পুলিশ যদি রোববারের মধ্যে, সেই যে সোমবার তিনি বলেছিলেন যখন ঘটনা হয় তারপরে সোমবার, যদি রোববারের মতো ওই বাকি 6 দিনে না হয় তাহলে সিবিআইকে দিয়ে দেবে, এতটাই পরিষ্কারভাবে তার বক্তব্য ছিল। আমরাও প্রত্যেকেই অপেক্ষায় রয়েছি। আলাদা করে তো এই ধরনের এই মৃত্যু, এই ক্রাইম, এই সামাজিক অপরাধের বিরুদ্ধে লড়বার জন্যে তো গতকালকে একটা ঐতিহাসিক আইন যেটা পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা হয়েছে, এবং তড়িঘড়ি করে এমার্জেন্সি বেসিসে 2 দিনের সেশন, এটা যে কতটা ইমার্জেন্ট। এই যে বেলগরিয়ার ঘটনাটা আপনি বলছেন, এই আইন যেটা গতকালকে অপরাজিতা আইন যেটা পাশ হলো, যে চরমতম শাস্তি দিতে হবে এবং এটা মৃত্যুদণ্ড, যেটা ছিল না যে বর্তমান যে আইন আছে কেন্দ্রীয় আইন ছিল না বলে। আর যেহেতু কেন্দ্রীয় আইন আপনাকেও রাজ্য সরকারকে সেই প্রভিশনটা দেয় কিছু যে অ্যামেন্ডমেন্টস করতে হয়, সেটা করা হবে। এটাও তো একটা দৃষ্টান্ত রাখতে হবে, এইভাবে চলতে পারে না। এবং এটা তো ধরুন পক্সো, এরা তো আন্ডার এজ বাচ্চা, এই প্রবণতা হবে কেন? এটাও নিশ্চয়ই ইনভেস্টিগেশন হবে, এই আইনটাও তো পাস হতে হবে। কারণ আইন পাস, মৃত্যুদণ্ড, কিন্তু তাড়াতাড়ি করে আপনাকে এই বিচারটা করতে হবে। আমি আসবো শতরূপা আপনার কাছে, আমি আসবো আমার আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আমি ফিরে আসছি, সঙ্গে থাকুন। শক্তিদা, আজকে কংগ্রেসের তরফেও নিজাম প্যালেসে একটা অভিযান করা হলো, কি দাবি আপনাদের? সিবিআই তো তদন্ত করছে, সুপ্রিম কোর্টের একটা নজরদারি রয়েছে। আমি একটা কথা বলি, 9th আগস্ট, টুডে ইজ 4th সেপ্টেম্বর, গ্যাপটা চিন্তা করে দেখুন। কোনো একটা সময় চিফ মিনিস্টার বললেন যে এতদিনের মধ্যে একটা ডেট ফিক্স করে দিলেন যে এর মধ্যে না দিলে সিবিআই দেব। সুপ্রিম কোর্ট নিজেই তার আগে সিবিআই কোর্টের তত্ত্বাবধানে সিবিআই করলেন। ঘটনাটা আজকে আমাদের ডেফিনেটলি একটা সিবিআই বলে, কেন সিবিআই দপ্তর যাওয়া হয়েছে, যে কারণ সিবিআই এর রেট অফ সাকসেসটা কিন্তু ভারতবর্ষে বিভিন্ন তদন্তে দেখা গেছে -0-তে রূপান্তরিত হচ্ছে। এখন সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ একটাই জিনিস চাইছে, যে এই যে ধর্ষণ এবং হত্যা, এই দুটোর একটা দৃষ্টান্তিমূলক শাস্তি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে কখনো কালকে একটা জিনিস প্রমাণ হলো যে অহিংসার আন্দোলনটাই শেষ কথা, আর একটা জিনিস প্রমাণ হলো জুনিয়র ডাক্তাররা যখন তাদেরকে বিভিন্ন সময় 148 বছরের লালবাজারের ইতিহাসে কোনো দিন কোনো পুলিশ কমিশনারকে নিজে হাতে তার পদত্যাগ দাবি গ্রহণ করতে হয়নি। সেখানে একটা টোকেন স্পাইন নিয়ে যাওয়া হলো এবং তাদেরকে বাসে করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, তারা সেটাকেও রিফিউজ করলো। তারপর সন্দীপ ঘোষ, আজকে সিবিআই কি করেছে? সিবিআই একমাত্র সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে এবং পরবর্তীকালে তার যে 3টে কানেকশন, সেই 3টে আমাদের অনারেবল যে আমাদের অধীর চৌধুরী যে প্রশ্নগুলো তুলেছেন সুপ্রিম কোর্টে, কি প্রশ্ন তুলেছেন, কেন বর্ধমানের লোক, কেন উত্তরবঙ্গের ডাক্তার, কেন ফরেন্সিকের লোক, কেন সুরতালের আগে পোস্টমর্টম, কেন বাবা মাকে না বসিয়ে রেখে তাকে জ্বালিয়ে দেওয়া হলো। এই স্বভাবতই এটা খুব পরিষ্কার যে এই ঘটনা শুধু রেপ এর জন্যে নয়, এর পেছনে অবশ্যই অনেক বড় কনস্পিরেসি এবং মাথা আছে। সেই মাথা, এভরিবডি আর অ্যাংশাসলি ওয়েটিং ফর টুমরোজ জাজমেন্ট, বা যে জিনিসটাই তদন্তের জন্য সব তো বলে দেবে না, কিন্তু অগ্রগতিটা কি, এবং সময়টাও কম নয়, সময়টাও কিন্তু দীর্ঘ। আজকে অনারেবল মিনিস্টার শশী দেবী বললেন যে বিভিন্ন রকম দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আরে এই পদক্ষেপ গত 13 বছর ধরে একটার পর একটা ঘটনা ঘটেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটাই কথা বলতে চাই যে আমার বোন বা আমরা জাস্টিসটা চাইছি,
আমরা সকলে জাস্টিস চাইছি, আমি চাইছি, আপনি চাইছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়িয়ে নিজেদের জৈবিক ক্ষুধা মেটাবার জন্য আজকে মেয়েদের বলা হচ্ছে টাইম কমিয়ে দেওয়া, তার মানে প্রশ্রয়টা কাকে দেওয়া? আমি আসবো শক্তিদা, আমি সদরপুরে আসবো। আমি একটু শুভজিতের কাছে, শুভজিৎ যেরকম শক্তিদা বলছিলেন যে আমরা সবাই চাইছি রাজনীতির ঊর্ধ্বে উঠে জাস্টিস, কিন্তু আমরা পুলিশের ওপর ভরসা রাখতে পারছি না, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি, সিবিআই এর ওপর ভরসা রাখতে পারছি না, কোথাও নড়বড়ে হচ্ছে। তাহলে বিচারটা আমরা চাইবো কার কাছে? কে দেবে বিচার? যত সময় এগোচ্ছে এই প্রশ্নটাও তো জোরদার হচ্ছে। এখন তো মনে হচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টে, আমরা জানি না আমরা আদৌ যে উত্তরগুলো খুঁজছি সেই উত্তরগুলো কিছু পাবো কি আমরা? আমার মনে হয় আগামীকালে সুপ্রিম কোর্টের শুনানির উপরে তাকিয়ে রয়েছে গোটা বাংলা তথা দেশের মানুষ যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং এর মধ্যে অধিকাংশ মানুষই হয়তো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নয়। কিন্তু আমার কথা হচ্ছে, দেখো এই যে কয়েকটা বেশ কিছু পয়েন্ট উঠে এলো পুলিশের ভূমিকা, সিবিআই, অনেক কিছু নিয়ে। আমি প্রথমে বলি যে ধর্ষণ বিষয়টা, যেটা অনেকে হয়তো এটা আন্ডারমাইন্ড হয়ে যাচ্ছে, যে ধর্ষণ কিন্তু আসলে অত্যন্ত রাজনৈতিক একটি বিষয়। কি রাজনৈতিক বিষয়? এই যে কর্তৃত্ব ফলানো, দেখিয়ে দেওয়া যে শক্তিশালী কে এবং কম শক্তিশালী কে, মানে এই যে লিঙ্গ যে বৈষম্য, মানে ছেলে এবং মেয়ের যে পার্থক্য তৈরি করে দেওয়া, এটা কিন্তু এর মাধ্যমে উঠে এসেছে। এরপরে আমরা দেখলাম যে বারবার আমরা কেন বলছি যারা বিরোধী রাজনৈতিক দল বা সংগঠন বা আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি। কেন তুলছি? নিশ্চিতভাবে তোমরা বলতে পারো যে কিসের তথ্য প্রমাণ লোপাটের কথা তোমরা কেন বলছো? আচ্ছা তুমি মনে করে দেখো, যখন এই ঘটনাটা ঘটলো তার পরবর্তীকালে আমরা দেখলাম রেনোভেশনের নাম করে যেখানে স্পট হয়েছে, ঘটনাটা ঘটেছে, তার পাশে কেন ভাঙচুরটা শুরু হলো? তুমি দেখবে যখন নাকি মানুষ এখানে আন্দোলন করতে নামলো, এখানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপির ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষ, হতে পারে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই আদর্শ মনে করে, এমন অনেক মানুষও তো রাস্তায় নেমেছে, তারা যখন আন্দোলনে নামলো তাদেরকে কেন প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হলো, তাদের বাড়িতে কেন লালবাজার সামন পাঠালো, কেন তাদেরকে দমনের মধ্যে পড়তে হলো? 3 নম্বর কথা, আমার গুরুত্বপূর্ণ কথা, এই যে সন্দীপ বাবু যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, তাকে তো কোথায় আমরা দেখলাম না যে একেবারে কাস্টাডিতে নিয়ে তাকে ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে এসে তার যে এই যে গতকাল বোধহয় তার পদটা গেছে, তাকে সাসপেন্ড করা হয়েছে, গতকাল বোধহয় হয়েছে, স্বাস্থ্য ভবনের একটা নোটিফিকেশন দেখছিলাম, সেটা কেন তৎকালীন সময় করা হলো না? কেন এই যারা কর্তৃপক্ষ, এই যে পুরো মেডিকেল আরজি করের যে যারা কর্তৃপক্ষ, যাদের মানে যারা এই জুরিসডিকশনের এর মধ্যে পার্ট অ্যাজ অথরিটি, তাদেরকে কেন আওতায় আনা হলো না? তদন্ত কেন তাদেরকে আওতায় এনে তদন্ত করলো না এই সিআইডি বা রাজ্য পুলিশ? এই কারণে কিন্তু আমরা এই প্রশ্নগুলো তুলছি। কিন্তু আমি আবারও বলছি, আমার মনে হয় এখন অবধি সিবিআই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে, যদিও সেটা অন্য একটা চার্জে, এই রেপ অ্যান্ড মার্ডার চার্জ এবং যে বড় চক্রর যে বিষয় উঠে এসছে, এই ইস্যুতে আমাকে ভরসা রাখতে হবে, কারণ আমার তো কোনো অপশান নেই। আমার দেশের যে ব্যবস্থা, রাজ্যের যে ব্যবস্থা, আমি যে রাজনীতিই করি না কারণ আমাকে সিআইডি, সিবিআই এর ভরসা রাখতে আমি চাই, কিন্তু কিছু করতে পারছি না, কারণ যা ট্র্যাক রেকর্ড বা যা উঠে আসছে। আমি এই জায়গা থেকেই আমি প্রথমে একই প্রশ্ন শতরূপাদিকে করব, তারপরে শশীদির কাছে আসব। সাধারণ মানুষের মধ্যে একটা সোশ্যাল মিডিয়া একটা বক্তব্য ছড়িয়েছে যে ঠিক আছে তৃণমূল বিজেপির সেটিং হয়ে গিয়েছে, আমরা জানি না। আমি একটা কথা বলি, সেটিং ফিটিং আমি অন্য বিষয়, আমি একটা কথা বলি, তোমায় একটা কথা বলি, ধরো তুমি একটা সিবিআই এজেন্সি, তোমাকে একটা ইনভেস্টিগেশন করতে এখানে পাঠানো হয়েছে, তুমি কি দেখে ইনভেস্টিগেশন করবে? এভিডেন্স দেখে ইনভেস্টিগেশন করবে? তোমার আগে যদি এভিডেন্স সরিয়ে দেওয়া হয়, তোমার আগে যদি সবকিছু উড়িয়ে দেওয়া যায়, যখনই এই বিষয়গুলো সামনে আসছে, যদি এভিডেন্স সরিয়ে দেওয়া হয় তাহলে তদন্ত কি করে হবে? কোথাও কি আমি সিবিআই কে ডিফেন্ড করে দিচ্ছি? কেউ ডিফেন্ড করছে না, আমি সিবিআই কে ডিফেন্ড করে বসে করছি না। না, সেটা আমাদের দেখার যদি এটা সিআইডিও হতো, সেটা আমাদের দেখার বিষয় নয়। যদি এটা সিআইডিও হতো, সেটা সিবিআই এর দায়িত্ব খুঁজে বার করা, কারা এভিডেন্স নষ্ট করেছে সিবিআই এর দায়িত্ব খুঁজে বার করা এবং খুঁজে বের করতে হবে। শুভজিৎ, এর সঙ্গে কিন্তু আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু স্টেট এবং সেন্ট্রালকে একসাথে করতে হবে। 3 মিনিট আগে না, এটা একদম তুমি ঠিক কথা বলেছো। আমরা প্রত্যেকে প্র্যাকটিক্যালি চাতক পাখির মতন তাকিয়ে আছি যে সিবিআই অ্যাকচুয়ালি কি করবে। কিন্তু আমি শশীদির কথা, তুমি যেটা বলে সেটিং, কোনো মতেই সেটিং নেই, মানে লোকে ভরসা রাখতে পারছে না, কোনো মতেই সেটিং নেই, ভরসা রাখতে পারছে না, লোকের ভরসা, লোকে মাঝে মাঝেই ওনাদের মনে হয় যে তৃণমূল আর বিজেপির সেটিং হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় সব্যসাচী, তোমরা জার্নালিস্ট, তোমরা আরো বেটার জানবে, আমরা যেরকমভাবে জনতাকে রাস্তায় নামতে দেখেছি, আমার মনে হয় না এখন কেউ সেটিং এর কথা ভাবছে বা কেউ আদৌ তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস নিয়ে এটা ভাবছে। যে হারে লোক রাস্তায় নেমেছে,
সেই তুলনায় আজকে তৃণমূল সরকারের বিন্দুমাত্র অনুতাপ নেই। আজকে শুধু শশীদির নয়, গতকাল বিধানসভায় স্বয়ং মমতা ব্যানার্জি পর্যন্ত এক ফোঁটা ওনার মনে কোনো অনুতাপ আমরা ওনার কোনো শারীরিক মানে বডি ল্যাঙ্গুয়েজে তো দেখলামই না, ভাষায় তো ওনার মানে স্বভাবসিদ্ধ ভাষা, আমি আর সেগুলো রিপিট করলাম না। যেভাবে ওরা একটা নাচানাচি করছে যে বিশাল একটা হিস্টোরিক একটা বিল নাকি নিয়ে এসছে, ভারতীয় ন্যায় সংহিতায় সমস্ত কিছু আছে এবং সেই কথাগুলো মমতা ব্যানার্জি নিজেই বলেছে না ওখানে আছে, কিন্তু আমরা এটা একটুখানি চেঞ্জ করছি। এখন তৃণমূল নাচানাচি করছে ঐতিহাসিক বিল নাকি নিয়েছে। আরে যেখানে অলরেডি বিল আছে সেখানে আবার মানুষকে একটা মানে আই ওয়াশ দিয়ে বিধানসভার সময় নষ্ট করার কি দরকার ছিল আমি জানি না। আমাকে একটুখানি শেষ করতে দাও। কালকে মাননীয় লিডার অফ অপোজিশন বিধানসভায় উঠে বলেছে আপনি বলুন, যতক্ষণ ইচ্ছা বলুন, যা ইচ্ছে বলুন, মমতা ব্যানার্জিকে বলেছে, মানে মুখ্যমন্ত্রীকে বলেছে, এবং ইন স্পিরিট আমরা ফুল সাপোর্ট দিয়েছি সেই বিলকে উইথ 7 অ্যামেন্ডমেন্টস। সেটা ওনারা শোনার চেষ্টা করলেন না। অ্যামেন্ডমেন্টসে কি ছিল যে যদি আমরা এটা নিয়ে কালকে আলোচনা করেছিলাম সতেরোবধি, এক্স্যাক্টলি যে বিষয়গুলো ইনকর্পোরেট করা দরকার ছিল, কেন হয় আমরা প্রশ্ন তুলেছিলাম, কিন্তু কোনো সেটিং নেই। আমি শশীদির কাছেও এর উত্তর নেব, তবে তার আগে যে খবরে চোখ রাখবো, সুপ্রিম কোর্টে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিবিআই কে মামলা হস্তান্তরের আগে বক্তব্য শোনেনি কলকাতা হাইকোর্ট, এমনটাই অভিযোগ সন্দীপ ঘোষের। আরো আপডেট দেবে রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, দেখো, এমনিতেই আরজিকর মামলা সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আগামীকাল, আর এর মধ্যে আবারও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তবে একেবারে অন্য বিষয়ে সন্দীপ ঘোষের অভিযোগ যে কলকাতা হাইকোর্ট দুর্নীতির মামলা, আরজিকর হাসপাতালে যাবতীয় দুর্নীতির মামলা সিবিআই কে হস্তান্তর করার আগে তার বক্তব্য শোনেনি। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের রায় অর্থাৎ সিবিআই কে মামলা হস্তান্তর করার সময় বেশ কিছু মন্তব্য করা হয়েছে, যে মন্তব্যগুলি আরজিকরে ঘটে যাওয়া ঘটনা, যে ধর্ষণ এবং খুনের ঘটনা, তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে তার বক্তব্য শোনা হোক, এই মর্মে একটি আবেদন ইতিমধ্যেই করেছেন সন্দীপ ঘোষ তিনি সুপ্রিম কোর্টে। এই মামলার শুনানি রয়েছে আগামী 6 তারিখে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে, এবং সন্দীপ ঘোষের সুপ্রিম কোর্টে পৌঁছানোর যে বিষয়টি, ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে গ্রেফতার করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে একাধিকবার সিবিআই। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই মামলার আগামী পরশুদিন শুনানি করা হবে সুপ্রিম কোর্ট সূত্রে, এমনটাই খবর আসছে। অনেক ধন্যবাদ রাজীব। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কোন জায়গায় যায় আইনি লড়াই সেই বিষয়ে আসবো অবশ্যই, এবং আমাকে একটা বিরতির সময় হয়ে গিয়েছে। আমি বিরতির পর শশীদের কাছে এই প্রশ্ন নিয়েই ফিরবো যে মানুষের অবিশ্বাস সিবিআইয়ের কাছে, মানুষের অবিশ্বাস পুলিশের কাছে, এবং সেই জায়গায় বিচারটা দেবে কে? আজকে রাত জাগবে সাধারণ মানুষ। বিচার আমরা চাইছি কার কাছে? দায় যেমন সিবিআইয়ের কাছে, সিবিআইকে উত্তর দিতে হবে। আগামীকাল গোটা দেশ তাকিয়ে তার দিকে, এবং শাসক দল তারও কিন্তু দায়বর্তা। আমি শশীদের কাছে উত্তর খুঁজবো সতর্কবাদীর কাউন্টারের। আমরা বিরতির সময় হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতাও রয়েছেন। আমি অনির্বাণদার কাছে পরে আসবো, তবে তার আগে আমি শশীদি আপনার কাছে আসবো। আপনি অবশ্যই সতর্কবাদীর প্রশ্ন রয়েছে, এবং যে প্রশ্ন আমি করলাম এর সঙ্গে আমি অ্যাড করতে চাইবো, এই যে বিরূপাক্ষ, অভিক, এই নামগুলো সামনে আসছে এবং জায়গায় জায়গায় বিক্ষোভ, বিস্ফোরক সব অভিযোগ, মানে জোর করে চাপ দিয়ে র্যাগিং, পাস ফেল, টাকা তছরূপ। শাসক দল কিছুই জানতো না এমনটা তো বললে খুব মুশকিল। ছাত্র পরিষদের নাম জড়িয়ে যাচ্ছে শশীদি এর সঙ্গে। দেখুন, প্রথমত যে এই সমস্ত দুর্নীতি, আর্থিক কিংবা এই সব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন বলুন। শুনতে পাচ্ছেন? হ্যালো। এই দুর্নীতি, আর্থিক কিংবা এই যে আপনারা বলছেন যে যেভাবে পরিচালনা হচ্ছে না, এর কোনো দায়িত্ব আমরা নেব না। দুর্নীতিটা সেটা একটা সিবিআই গঠিত টিম, এর আগে এসআইটি ছিল যেটা অবশ্য করতে দেয়নি, তারপর সিবিআইকে দেওয়া হলো। তারা এটা একবারই প্রোব করুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই, আমরা কাউকে ডিফেন্ডও করছি না। অ্যাকাউন্টেবিলিটি তাদেরকেই জবাব দিতে হবে এই দুর্নীতি করার জন্য, যা দুর্নীতির বিষয়টা বেরোবে। দ্বিতীয়ত, আমি শুধু ওই বিএনএস আইনটা কিছুটা বলেছেন শতরূপাদি, না আমাকে অ্যালাউ করুন, সেটা এইটুকুই বলা
যে আমরা এখানে কোনো আই ওয়াশ করিনি, এবং খুব দুর্ভাগ্যজনক যে বিষয় নিয়ে আলোচনা, যেখানে শাস্তির কথা হচ্ছে, সেখানে আই ওয়াশ করার জায়গায় কিংবা আপনারা আই ওয়াশ বলবেন, এটা অন্যায় হয়ে যাচ্ছে। আমরা চাইছি ডেথ পেনাল্টি। ডেথ পেনাল্টিটা ছিল না শুধু গ্যাংরেপে, ছিল বিএনএসএ কিংবা আন্ডার 12 এ ছিল। একবারই ডেথ পেনাল্টি বিষয়টা মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ছিল শশীদি, আমরা সেটা ইন্ট্রোডিউস করি, এই আইনে বলা হয়েছে। দ্বিতীয়ত খুবই দরকারি, সেটা ছিল স্পিডি প্রোব। এই অনন্তকাল ধরে নির্ভয়ার মতো 8 বছর লাগবে, অনন্তকাল ধরে চলতে পারে না। ন্যায় বিচার তৎক্ষণিক হতে হবে এবং তাড়াতাড়ি, কারণ এই কনভিকশনটা নিয়েই কিন্তু ভারতবর্ষকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ ভারতবর্ষে দেখা গেছে মাত্র 26% কনভিকশন রেট হয়। ভারতবর্ষে কেন উনি এত কথা বলছেন বুঝতে পারলাম না, কথা বলতে দিন। 26% মাত্র কনভিকশন, এটা সামগ্রিক সকলেরই চিন্তার বিষয়। এখানে রাজনীতির তো কোনো জায়গাই নেই। মানে 100 জন যদি রেপিস্ট হয়, তার মধ্যে অনলি 26 জনকে আমরা ধরতে পাচ্ছি। তাই মানে আপনি কি নতুন জানলেন নাকি? এটা তাহলে আপনি ডেটাটা চেক করুন। এই স্পিডি প্রোব এবং কুইক জাস্টিস, এইটাই ডেটা তো আপনারা দেনই না। ডেথ পেন, মৃত্যুদণ্ড ডেটা তো শশীদি আপনারা দেনই না। শশীদি আপনি একদম ডাইভার্ট করে গেছেন, বিএনএস নিয়ে কথা হয়ে গেছে। শশীদি অনারেবল মিনিস্টার, আপনি প্লিজ একটু শুনুন। আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এই জিনিস হচ্ছে কেন? নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, সারা বেঙ্গলে সমস্ত মেডিকেল কলেজে একাধারে কিছু খুঁজে প্রচুর সংখ্যা আছে। আপনাকে দেখতে হবে এই ডিবেটে ঝগড়ার কোনো জায়গা নেই, ঝগড়ার কোনো জায়গা নেই। আপনি ওনাকে থামিয়ে দিন, নাহলে আমি থেমে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি থেমে যাব। আপনি একা ওনাকে নিয়ে করুন। এমন একটা বিষয় যেখানে রাজনীতি দূরের কথা, কেন আর আপনি আমি আর লড়ছি, সারা ভারতবর্ষেরই চিত্র। মহারাষ্ট্র বলুন, উত্তরপ্রদেশ, সবাইকে একই চিন্তা। এটা আজকে মহারাষ্ট্র যদি বলে যে ঠিক এই ঢাঁচে আমরাও বিল আনতে চাই, এটা তো আপনাদের স্বাগতম জানাতে হবে, আপনাকে তো দৃষ্টান্ত হতে হবে। এবং পলিটিক্সের কোনো জায়গা নেই, জনসাধারণ এখানে এবং যারা ডাক্তার প্রতিবাদ করছেন, তাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদ, কণ্ঠ এক, এখানে কোনো দ্বিমত নেই, একেবারে কোনো দ্বিমত নেই। আমরা প্রত্যেকেই চাই যারা দোষী তাদের চরমতম স্ট্রিক্ট পানিশমেন্ট হোক। না চাইছেন না, আপনার ব্যাপার হতে পারে। সুতরাং এখানে বন্ধ আর ওই অরাজকতা আর ওই নবান্ন অভিযান করে রাজনীতি যদি কেউ নিয়ে আসে থাকে, তাহলে বিজেপি আর এই জনসাধারণের মধ্যে মন্ত্রী হয় আপনি জানেন না কিছু, একটা পার্টি আমি আসবো, আপনারা জানেন না কি হচ্ছে। আমার আরেকটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আমি অনির্বাণদার কাছে সরাসরি আসবো। অনির্বাণদা, একটা সাধারণ প্রশ্ন সাধারণ মানুষের তরফ থেকে আপনার কাছে আমার, আগামীকাল সুপ্রিম কোর্টে যে বিষয়টা উঠতে চলেছে, সিবিআই যে রিপোর্ট দিতে চলেছে, তার কতটা সাধারণ মানুষ জানতে পারবে, শুনানিতে কতটা উঠে আসার সম্ভাবনা, এক। আর দুই, অনির্বাণদা, বেসিক প্রশ্ন সাধারণ মানুষ করছে, এক না একাধিক এই ঘটনায় গোটা বিষয়টা কি? এটা তো একদম ন্যূনতম প্রশ্ন। অনির্বাণদা, এই বিষয়টা কি জানা যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? বেসিক্যালি এই যে তদন্তের, যেহেতু এখনো তদন্ত চলছে, সেই তদন্তের রিপোর্ট এটা এই মুহূর্তে এটা সকলের জন্য, জনসাধারণের জন্য এটা পাবলিক ডকুমেন্ট নয়, এটা একটা কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। এটা খালি তদন্তকারী সংস্থা এবং মহামান্য আদালত তারাই খালি জানতে পারেন বা দেখতে পারেন। তো এই মুহূর্তে আমার সম্যক ধারণা বা আমি এটা সবই এটা একদম আই এম শিওর যে ওনারা বন্ধ খামে এই রিপোর্ট জমা পেশ করবেন। যেটুকু জানা সম্ভব সেটা হচ্ছে আদালতের আলোচনার মাধ্যমে, অর্থাৎ প্রসিকিউশনের তরফ থেকে যিনি সলিসিটর জেনারেল দাঁড়াচ্ছেন শ্রী তুষার মেহতা, ওনার সাথে যখন মহামান্য আদালত আলোচনা করবেন, সেই আলোচনার থেকে যেটুকু উঠে আসবে সেটুকুই কিন্তু জানা সম্ভব। আদারওয়াইজ
ওনারা কিন্তু এই প্রত্যেকটা তথ্যকে এই মুহূর্তে সংগোপনে কখনোই একটা ওপেন ফোরামে ওটাকে নিয়ে আসবেন না এবং ওটাকে গোপন রাখবেন, সেটাই কিন্তু আইন ভারতবর্ষ। না কিন্তু অনির্বাণদা, এই যে গোটা বিষয়টা, এটা তো আনইউজুয়াল। এইরকম অভূতপূর্ব আন্দোলন এবং আন্দোলনের ঢেউ একের পর এক, এবং এই নিয়ে এত রাজনৈতিক বিতর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই বিষয়টা গুরুত্ব আশা করি মহামান্য সুপ্রিম কোর্টও বুঝতে পারছে, প্রত্যেকে আমরা বুঝতে পারছি, কিন্তু একটা এক্সপেকটেশনস জনমানসে তৈরি হচ্ছে যে আগামীকাল অনেক কিছু সামনে আসবে, যেরকম একটা হাওয়া বাজারে ঘুরছে, অনেক বড় নাম সামনে আসবে। আদৌ আসবে কি আসবে না আমরা জানি না, সম্ভাবনাও কি কিছু থাকছে কি থাকছে না, নাকি গোটা বিষয়টা যেরকম আপনি বলছেন যে এই শুনানিতে সওয়াল জবাবে এলে হবে, নয়তো না হবে। সুব্রতজি একদম ঠিক, মানুষের এক্সপেকটেশন আছে, তোমার অনেকে জনসাধারণের মতো আমাদেরও এক্সপেকটেশন আছে, আমরাও জানতে চাই কি হচ্ছে, কিন্তু আনফরচুনেটলি এই এক্সপেকটেশনটা মহামান্য আদালত কিন্তু লার্জার অ্যাসপেক্ট দেখেন এবং তারা এই ছোট ছোট আমাদের যে এই এক্সপেকটেশনস গুলো আছে যে কি আছে, কি এরপরে কি হবে, কার কার নাম আসবে, সেইগুলো কিন্তু অনারেবল কোর্ট কখনো কনসিডার, সেই এক্সপেকটেশনস গুলো কনসিডার করেন না, বিষয়টাকে কনসিডার করেন। মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনারেবল সুপ্রিম কোর্ট যখন এই বিষয়টা বিচারাধীন, অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু এই কনস্টিটিউশনের গার্ডিয়ান, অর্থাৎ প্রত্যেকটা জনসাধারণের, প্রত্যেকটা মানুষের গার্ডিয়ান। আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের প্রতি আস্থা আছে এবং ওনারা নিশ্চয়ই জনসাধারণের কথা মাথায় রেখে এবং সব পক্ষের কথা মাথায় রেখে, আমি বলছি সব পক্ষের কথা মানে অভিযুক্তের কথা নয়, বাকিরা যে কটা পক্ষ ওখানে অ্যাপিয়ার করছেন, যেমন ডাক্তারদের একটা ইন্ডিভিজুয়াল অ্যাপিয়ারেন্স হচ্ছে, জনসাধারণের তরফ থেকে অনেক অ্যাপিয়ারেন্স হচ্ছে, প্রত্যেকের কথা মাথায় রেখে তবেই কিন্তু সেই রায় দেবেন বা সেই বিচার ব্যবস্থা এগিয়ে ত্বরান্বিত করবেন, এগিয়ে নিয়ে যাবেন। তো এখানে ছোট্ট দুটো প্রশ্ন আছে অনির্বাণ, আপনার কাছেই আছে। এক নম্বর হচ্ছে শশীদির যে এত পেট্রোনাইজ করছে, এত সব ভালো ভালো কথা বলছেন, কিন্তু 21টা লয়ার পশ্চিমবঙ্গ মানুষের ট্যাক্স দিয়ে 21টা লয়ার ওরাই ডিফেন্ড করছে যে তৃণমূল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ধোয়া তুলসী পাতা। এক নম্বর। দ্বিতীয় প্রশ্ন যেটা অনির্বাণ আপনার কাছে, সিবিআই আগের বার একটা সিলড এনভেলপ দিয়েছিল, সেইটার কি কন্টেন্টস আমরা এইবার হিয়ারিং এর মধ্যে জানতে পারবো বলে আপনার মনে হয়? বিকজ ওখানে ডেফিনেটলি কিছু এমন ভাইটাল ইনফরমেশন আছে যেটা থেকে আমরা আরো 5 সেপ্টেম্বর আরো ডিটেলসে জানতে পারবো। দিদি প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যিনি অ্যাপিয়ার করছেন তিনি এক নম্বর কথা অভিযুক্তদের লয়ার নয়, তিনি ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমি আপনি আমরা সবাই এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গ বুঝিয়ে দিন পশ্চিমবঙ্গ সরকারই বলেছে, বুঝি আমি একটু বলিনি, পশ্চিমবঙ্গকে ডিফেন্ড করছেন ওনারা অনির্বাণ, ওই এবং অনেক চেঁচিয়েছে, চেঁচামেচি অ্যালাউ করবেন না। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি খেয়াল রাখবেন যে সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাপিয়ার করছেন, উনিও কিন্তু আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়ে অ্যাপিয়ার করছেন স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। তো ওইটা বিষয় নয় দিদি, বিষয়টা হচ্ছে যে দুপক্ষ না হলে আবার বিচার সম্ভব নয়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ডিফেন্ড করতেই হবে, তাহলে সেই এবার 21টা বা 22টা সেটা ডিপেন্ড করে যারা অ্যাপয়েন্ট করছেন, অ্যাপয়েন্টি তাদের উপর ডিপেন্ড করে। এবং কিন্তু এইটা বিষয় নয় যে খালি আমাদের তরফ খালি ট্যাক্সের পয়সা নষ্ট হচ্ছে, স্বরাষ্ট্র দপ্তর থেকে যদি অ্যাপিয়ার করছেন তারও এটাই নিয়ম, এটাই প্র্যাকটিস, এখানে ট্যাক্সের পয়সাগুলো বিষয় নয়। এবং একজন আইনজীবীর তার প্রফেশনাল ফিজ নিয়ে আমি নিজে একজন আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি নই। 2 নম্বরটা দিদি, বন্ধ খামে প্রতিবার কালকেও আপনি দেখবেন একটা রিপোর্ট সাবমিট হবে হয়তো বন্ধ খামে, কারণ বন্ধ খামটাই এখন আনফরচুনেটলি ইয়েস দ্যাট ইজ দ্য সিস্টেম, কারণ যেহেতু তদন্ত চলছে, এর আগে বলছিলাম বন্ধ খাম এখন খোলার উপায় নেই, কিন্তু আমরা আশা রাখছি, আমি আপনি আমরা সবাই আশা রাখছি নিশ্চয়ই তার মধ্যে থেকে অনারেবল সুপ্রিম কোর্ট এমন কিছু তথ্য, এমন কিছু রায় দেবেন যা থেকে আমাদের ধারণা হয়ে যাবে যে বন্ধ খামের ভেতরে একদম। আমি শুভজিৎ এবং শক্তিদার কাছে আসবো, আরেকটা বিরতি দিচ্ছ আমাকে, সঙ্গে থাকুন। আজ রাত জাগবে গোটা বাংলা, একই সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল হোক বা আমরা যদি কাকদ্বীপে দেখি, যেখানে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে, আন্দোলন চলছিল কিছুক্ষণ আগেও, সেই জায়গায় দাঁড়িয়ে বিরূপাক্ষকে নিয়ে একটা ক্ষোভের জায়গা হয়েছিল। আমি এই বিষয়গুলো প্রশ্ন করছি, আমি প্রত্যেকের কাছে একই প্রশ্ন রাখবো, এই যে স্বাস্থ্য প্রশাসন নিয়ে সার্বিক ক্ষোভ এবং জুনিয়র ডাক্তারদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা মেডিকেল কলেজে দেখছি, এবং তারপরেই আরজি করের ধর্ষণকাণ্ড, কোথাও গিয়ে গোটা বিষয়টা ওতপ্রোতভাবে যুক্ত নেই তো? এই প্রশ্ন সাধারণ মানুষই তুলছেন।
যদি হয়ে থাকে তার দায় কার? শক্তিদা। প্রথম কথা হচ্ছে যে যেমন করে সন্দীপবাবুর ট্রান্সফার অর্ডার তিনবার আটকে গেছিল, বিরূপাক্ষর ক্ষেত্রে সেম অ্যাপ্লিকেবল। এবং এই যে রেকেটটা হসপিটালে যে দুর্নীতি কেন আসবে, আগে রেপটা হোক, আগে মার্ডারটা হোক, কারা করলো, কি ভট করে চলে গেল কারা ফিনান্সিয়াল কারাপশানে, কেন, কি কারণ, মুখ্যমন্ত্রী সব জানে। মুখ্যমন্ত্রী জানেন না, শি কান্ট ডিনাই, বিকজ শি ইজ দ্য নাম্বার 1 ক্যাবিনেট মিনিস্টার। আজকে তার কাছেই প্রশ্ন রাখবে। আজকে সারা রাত শুধু বাংলার মানুষ না, ভারতবর্ষের মানুষ না, এই প্রান্ত থেকে ও প্রান্ত, যেখানে যেখানে মানুষের স্বাভাবিক বিবেক চেতনা আছে, আজকে খুনটা কেন হলো, খুনের পর ধর্ষণ কেন হলো, তারপরে ফিনান্সিয়াল, এগুলো তো পরবর্তীকালের ব্যাপার। আর যিনি আইন বিশারদ বলে নিজেকে বললেন, আমরা অ্যাডভোকেট বা লয়ার না হলেও এটুকু বুঝি যে আজকে একটা তদন্তের সাথে খাম বন্ধ অবস্থাতেই পড়বে, কিন্তু প্রগ্রেসটা কি? আজকে এতদিন ধরে এভরিবডি আর অ্যাংশাসলি ওয়েটিং, এবং তাদের লক্ষ্য কণ্ঠের একটাই স্বর, আরজিকর বিচার পাবে কি পাবে না, আমার মা বোন আগামী দিনে রাস্তায় বেরোতে পারবে কি পারবে না, সেই জায়গায়। শুভজিৎ। দেখো, যেহেতু এই ঘটনার মধ্যে দিয়ে এই কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে মেডিকেল কলেজের দুর্নীতিগুলো উঠে এসছে, যেটা কথা বললে, যে সেই জায়গা থেকে আমার যেটা মনে হলো, মানে আমাদের সকলেই, যে মাননীয় মন্ত্রীও আছেন, আমার মনে হয় যদি তুমি কলেজগুলো একটু গিয়ে খোঁজ নাও, মানে স্টিং অপারেশন বলবো না, বাস তোমার জাস্ট ক্যামেরাম্যানদের পাঠাও বা খোঁজ নাও, এই যে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলো যে আসলে দুর্নীতির আঁকড়ায় রূপান্তরিত হয়েছে, এটা কি অস্বীকার করতে পারবেন আমাদের মাননীয় মন্ত্রী এবং রাজ্য সরকারের যারা রয়েছেন? এই যে কলেজগুলোতে অ্যাডমিশন হয়, মানে মেডিকেল কলেজ বাদ দিয়েও যে জেনারেল ডিগ্রি কলেজগুলো, এগুলো তৃণমূলের পার্টি অফিসে রূপান্তরিত হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ নয়, তৃণমূল কংগ্রেসের প্রচারালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে কলেজগুলো। তাই সরকার যদি এতটাই সেন্সিটিভ হয় এবং সেন্সিবল হয় রিগার্ডিং ভেরিয়াস ক্রাইমস, সরকার এটা বলতে পারবে যে আগামী দিনে যদি কেউ শিক্ষার বিষয়ে দুর্নীতিতে ধরা পড়ে, কেউ যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ে, কেউ যদি র্যাগিংয়ের বিষয়ে ধরা পড়ে, সরকার আইন আনবে? সরকার বলতে পারবে যে আগামী দিনে যদি কাউকে দেখা যায় যে সে জোর করে নাম্বার বাড়িয়ে দিচ্ছে, টাকা নিচ্ছে এর বিনিময়, এর জন্য একটা কঠোরতর আইন সরকার আনতে পারবে? কলেজের, ইউনিভার্সিটির ভেতরে, মেডিকেল কলেজের ভেতরে কোনো নির্দিষ্ট আমি খালি তৃণমূল বলছি না, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, যে কোনো রাজনৈতিক দলের প্রচারালয় বানানো যাবে না। নিশ্চিত ছাত্র সংগঠন তারা এখানে প্রচার করতে পারে, কিন্তু পার্টি, নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির পার্টি অফিসে রূপান্তরিত কেন হবে? এই প্রশ্নের উত্তর কি আছে মাননীয় মন্ত্রীর কাছে? আমার প্রশ্ন থাকবে। আমি সব প্রশ্নের উত্তর শশীদির কাছ থেকে নেবো একদম শেষে, তার আগে শতরূপাদি। কথায় কথায় বলা হচ্ছে যে ওনারা কিছু জানতেন না, মানে ওনারা ধোয়া তুলসী পাতা কিছুই জানতেন না। যারা শাসক, ইনফরমেশন ইজ প্রাইমারি। যদি সেখানে কিছু 13 বছরে জেনেই না উঠতে পারলো, শুধু নীল সাদা রং করা হলো, প্রতিটা কলেজে সিন্ডিকেট, মার্কস এদিক ওদিক হয়ে যাচ্ছে, ডিগ্রি এদিক ওদিক হয়ে যাচ্ছে, সমস্ত রকমের অন্যায় অবিচার চলছে, সেটা যদি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে 13 বছরে উনার কানে না ওঠে, উনি যদি জানতে না পারেন, উনি যদি দেখেও না দেখেন, দেন শি নিডস টু রিজাইন। একটাই দাবি, একটাই দফা, মমতা ব্যানার্জির পদত্যাগ। শশীদি। অনির্বাণ, সবাই খুব খুশি, নিজের স্লোগানও দিয়ে দিয়েছেন। এরা কারা বলছেন বলুন তো? সারা ভারতবর্ষে অনির্বাণ, সারা ভারতবর্ষে অনির্বাণ নিট ইউজি মেডিকেল এক্সাম, নিট ইউজি নিয়ে সারা ভারতবর্ষে কি হয়েছে জানেন তো? দেখুন অনির্বাণ, আপনি আমাদেরকে যদি বলার সুযোগ না দেন, সুযোগ যদি না দিতে চান, আমার নাম সব্যসাচী, আমি আপনাকেই বলতে বলছি, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না। কথা বলিনি, শশীদি হচ্ছে বাইরে রয়েছেন, সমস্যা হবে। আপনাকে কথা বলার মধ্যে একটা সিভিলিটি আনতে হবে। যে যেমন পারবে বলবে না, প্রত্যেকেরই একটা বক্তব্য, তার সম্মান রাখতে হবে। ইউজি নিয়ে যে কেলেঙ্কারি সারা ভারতবর্ষে হয়েছে, সেটার
বলছি তো নিট ইউজি নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে সেটা নিয়েও তো অনেক ভাবতে হচ্ছে, কত মানুষ, ডাক্তারদের ভবিষ্যৎ নিয়ে। কোনো দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না। কথায় কথায় মুখ্যমন্ত্রী নাম জেনে টানলেন শক্তিবাবুকে তার স্টেটমেন্টটা ফেরত নিতে হবে। আপনি বললেন মুখ্যমন্ত্রী সব জানেন। এই যে এই রকম কথা বলা, এটা কিন্তু ডিফেমেশন পর্যায়ে যায়। আপনারা কি ইঙ্গিত দিতে চাচ্ছেন? আপনাদের সুপ্ত পলিটিক্যাল এজেন্ডা এখানে আনবেন না। এখানে কারা করেছেন সেটা নিয়ে ভাবতে হবে। এই রাজ্য সরকার বিভিন্ন বছরেতে সিসিটিভি থেকে আরম্ভ করে ফাস্ট ট্র্যাক কোর্ট থেকে, বলবেন না কেউ কথা মাঝখানে, ফাস্ট ট্র্যাক কোর্ট থেকে আরম্ভ করে মহিলাদের দ্বারা পরিচালিত থানা থেকে চেষ্টা করছে। অস্বীকার করার জায়গা নেই। এই রাজ্য কিন্তু চেষ্টা করছে। গতকালকে যে আইন করেছে এইটা দৃষ্টান্ত রয়েছে সারা ভারতবর্ষে। আর বিজেপি কালকে সভাতে বসে বলে এই আইনটা এখান থেকে পাশ হলে কি হবে, গভর্নরের কাছ থেকে পাশ হয় কি করে। এই হচ্ছে তাদের রিয়াকশন কালকে, যে মহামান্য রাজ্যপাল কাছ থেকে এটা কি করে পাশ হবে। এইটা যদি তাদের মোটিভ থাকে, তাহলে প্রতিবাদী ডাক্তার, প্রতিবাদীরা যারা রাস্তা রয়েছে, দেখুন কিরকম রাজনৈতিক ধারণা নিয়ে কিছু মানুষ চলছে। মুখ্যমন্ত্রীকে দোষারোপ করছেন। সারা ভারতবর্ষে প্রতিদিন এতগুলো ধর্ষণ হয়, আপনার ধর্ষণ আমার আমি নির্দিষ্টভাবে জানতে চাইছি এই যে মেডিকেল কলেজে কলেজে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ, এটা নিয়ে কি বলবেন? না না, আপনি সবাইকে পরিষ্কার অনির্বাণ, আমার নাম সব্যসাচী চক্রবর্তী, অনির্বাণ গোঠাকুরতা ছিলেন, তিনি নেই। দায়িত্বটা কে নিল? দায়িত্বটা কে নিল? তারপর প্রশ্ন করবেন নিট আন্ডারগ্র্যাজুয়েট এক্সাম নিয়ে দায়িত্বটা কে নিল? সেটা আপনি বলুন। তারপর প্রশ্ন করা যাবে। প্রশ্ন করার আপনার নৈতিক, যারা লড়েন না, যারা লড়াই করতে পারেন না, প্রতিনিয়ত আপনারা শুধু টোন কাটবেন। এই কংগ্রেসের যারা প্রতিনিয়ত টোন কাটছেন, কি করছেন? আর বামেরা যারা রয়েছেন, বামেদের সময় ডাক্তারদের মৃত্যু হলো কেন? বামেদের সময় 1993 পরে সেই সমস্ত বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হলো কেন? সবগুলো হচ্ছে রাজ্য সরকার কিচ্ছু করছে, সবটাই রাজ্য নিজেদের সুপ্ত এজেন্ডা, আপনাদের পলিটিক্যাল এজেন্ডাকে বাইরে রাখুন। এখানে একটা গুরুতর, একটা হরিফিক ক্রাইম, একটা অপরাধ হয়েছে। কারা করেছে ধর্ষণ, মৃত্যু হয়েছে কে, সেটা দেখতে হবে। আপনারা আপনাদের রাজনৈতিক এজেন্ডা এবং এখান থেকে রাজনৈতিক ফায়দা তোলার কোনো জায়গা নেই। কনভিকশন রেট জানে না, বড় বড় কথা। বিএনএস আইন জানে না, বিএনএস আইন জানে না, কনভিকশন রেট জানে না। গভর্নরের কাছে বিলটা আটকাবে, এই তো আপনাদের ধারণা। আর নবান্ন অভিযান করে ভ্যান্ডালিজম করলেন। লজ্জা, আপনাদের লজ্জা। আপনার কাছে আমি সব্যসাচী, আপনার কাছে আমি একটা নির্দিষ্ট কিছু বুঝতে পারছি না। অনির্বাণ, আপনি একা বলুন, প্রত্যেকে বলতে দিলে আমি কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি নাম পাল্টে গেছে। শশীদি, আপনার কাছে নির্দিষ্ট প্রশ্ন। প্রথমত আমার নাম সব্যসাচী। আপনি বললেন 21 জন লয়ার। শশীদি, অনির্বাণ গোঠাকুরতা এখানে নেই, উনি শোতে ছিলেন, এখন আর নেই। শশীদি, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ওনার নাম কি? অ্যাঙ্করের নাম সব্যসাচী বাবু, আপনি বলুন, সবাইকে বলুন চুপ করতে। না, আমি সবাইকে চুপ করাচ্ছি শশীদি। শশীদি প্লিজ, আমি সবাইকে চুপ করাচ্ছি, কেউ প্লিজ কোনো কথা বলবেন না। আমার শো প্রায় শেষের দিকে। 21 জন লয়ার, এইসব প্রশ্ন কি? না, শশীদি, আমরা ওটা অনেকটা পেছনে ফেলে এসেছি, আমার সময় খুব অল্প। আমি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, আমি আপনার নাম নিয়ে ভুল করেছি, আমি দুঃখিত। ওকে, ঠিক আছে, নো ইস্যু। প্লিজ কেউ কথা বলবেন না। শশীদি, শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার উত্তর দিয়ে আমি শেষ করব। এই যে মেডিকেল কলেজে
এত দুর্নীতি, র্যাগিং, তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরির অভিযোগ, অ্যাডমিশন, আরজি করেও একই অভিযোগ, এই বিষয়গুলো উঠছে, এর দায় কি শাসক দল এড়াতে পারে? না, একদম এড়াতে পারে না। এইগুলো যদি সত্য হয়ে থাকে একদম এড়াতে পারে না, এবং আমরা এটা চাই না। আমরা শুধু বলি যে কারা করেছেন, রাজনৈতিক দল হিসেবে আমরা স্ট্রিকচার দেব, আমরা স্ট্রিকচার দিয়েছি, আমরা সাসপেন্ড করেছি বিগত দিনগুলোতে। আমাদের পার্টি থেকে বেরিয়েছে স্টেটমেন্ট যে আপনারা এই কোনো বিষয় নিয়ে বলবেন না, আমরা স্ট্রিকচার দেব অবশ্যই। এবং আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিই না, এই দাদাগিরিকে প্রশ্রয় দিই না। যারা করেছেন তাদেরকে ধরুন, they will be accountable for their actions. They will be accountable. কিন্তু শশীদি, এই যে বিষয়গুলো চলছে এগুলো কি আপনারা ধরতে পারেননি? এটা কি স্বাস্থ্য দপ্তর ধরতে পারেনি? আসবে আইন। আচ্ছা প্লিজ There প্লিজ should be a specific law এটার জন্য, না? হ্যালো, শশীদি, এই যে ব্যঙ্গ বিষয়, করবেন না। নিজেরা নিট আন্ডার গ্রাজুয়েট নিয়ে কি বক্তব্য শুনি? শশীদি, এই যে বিষয়গুলো চলছে, অগ্নিপথের কেলেঙ্কারি নিয়ে কি বক্তব্য? কাকে সবটা নিয়ে তো কেলেঙ্কারি বলছে? রয়েছে। এত কেলেঙ্কারি নিজেরা করে বসে রয়েছে, ডিমনিটাইজেশন থেকে আরম্ভ করে কেলেঙ্কারি এবং কেলেঙ্কারি, সেটা নিয়ে কি জবাব আছে? না, কাকে বসে ব্যঙ্গ বলছেন এটা? করছেন? শশীদি, আমার সময় একদম লজ্জা শেষ, করে প্লিজ। না? আমি আর কাউকে অ্যালাউ করবো না, প্লিজ। ভবিষ্যৎ নষ্ট করেছে। শশীদি, আমার কাছে আর 1.5 মিনিট আছে। আমার কাছে 1.5 মিনিট আছে। আমি 1 মিনিটের মধ্যে আপনার উত্তর চাইছি, তারপর আমি শো শেষ করব। এই বিষয়গুলো এতদিন ধরে চলছিল, আপনারা কেউ জানতে পারলেন না? স্বাস্থ্য ভবন জানতে পারলো না? স্বাস্থ্য ভবনের অধিকর্তা এইটার জবাব দেবেন, এবং আপনি জিজ্ঞেস করুন, তারা জবাব দেবেন। মন্ত্রী আসবেন, জবাব দেবেন। আপনারা, আমি বলি কি, নজরটা শুনুন, দুর্নীতিটা তো চলছে, কেস জবাব দিক না, সিবিআই ডাকুক না ওদেরকে, অসুবিধা নেই। আমার বক্তব্য, কেন আপনি ডাইগ্রেস করছেন? কালপ্রিট কে, কে ধর্ষণ আর মৃত্যু, এইটা কেন হলো? এই কালপ্রিট থেকে যারা যারা নজর ঘোরাচ্ছেন, সেটা অন্যায় হচ্ছে। না না, কেউ, আমরা প্রত্যেকে জানতে চাইছি, প্রত্যেকে জানতে চাইছি যে কালপ্রিট কে, কারা এর পেছনে রয়েছে, কে বা কারা এর পেছনে রয়েছে জানতে চাইছি। আগামীকাল অবশ্যই সুপ্রিম কোর্টের হিয়ারিং এর দিকে নজর থাকবে, তবে আজ সারা রাত নজর থাকবে এই রাত দখলের দিকে, যেখানে নির্যাতিতার বাবা মা তারাও পথে নামবেন, এবং সঙ্গে থাকবে জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।